নীল চিরকুট, লেখনীতে নৌসীন আহমেদ রোদেলা, পর্ব সংখ্যা ৬৫। নম্রতার বিয়ের সপ্তাহখানেক আগে মারাত্মক এক দুর্ঘটনা ঘটে গেল। হঠাৎ করেই উধাও হয়ে গেল নাদিম। ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়াতেও নেই। ভার্সিটির হলের নির্দিষ্ট ঘরটাও ফাঁকা। অগোছালো জামাকাপড় পরে আছে বিছানা জুড়ে। নম্রতা যেন অকূল পাথারে পড়ল। এই ব্যস্ত শহর থেকে হুট করে এক জলজান্ত মানুষ উধাও। কারো চোখেই পড়ল না, কেউ খবর রাখল না। আশ্চর্য! এমন ভয়াবহ দুশ্চিন্তার মাঝেই ফোন করল নীরা। তখন সকাল গড়িয়ে দুপুর নেমেছে। সারা শহরে তীব্র ঠান্ডার পর মিষ্টি রোদের ছোঁয়া। নম্রতা ফোন ধরতেই বলল, জলদি একটু মেডিকেলে আসতে পারবি প্লিজ? নম্রতা সবে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙেই এমন এক আবদারের ভড়কে গেল সে। ঘুম ঘুম কণ্ঠে তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল, কেন মেডিকেলে কেন? কারো কিছু হয়েছে? এনি ব্যাড নিউজ? নীরা ক্লান্ত কণ্ঠে বলল, তুই আয় বলছি, জলদি আয়, দেরি করিস না। নম্রতা ছিটকে উঠে বসল। হাজার ধরনের বাজে চিন্তা মাথায় নিয়ে ঘণ্টাখানেকের মাথায় গিয়ে পৌঁছালো মেডিকেলে। নীরা মেডিকেলের করিডোরেই দাঁড়িয়ে আছে, চোখ মুখ শুকনো, দৃষ্টি অস্থির। নম্রতা এদিক ওদিক চেয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আর কাউকে দেখছি না যে? নাদিমের কোনো খোঁজ পেলি? হঠাৎ হসপিটালেই বা আসতে বললি কেন? নীরা তটস্থ চোখে চাইল। নম্রতা অবাক হয়ে খেয়াল করল নীরা দরদর করে ঘামছে। এই শীতকালেও ঘামের নহর বেয়ে পড়ছে কপাল জুড়ে। নীরা ডান হাতের পিঠ দিয়ে মুখ আর গলার ঘাম মুছে ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, আমি অ্যাবর্শন করাবো নমু। কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, তুই একটু হেল্প করবি? নম্রতা প্রথম দফায় কথাটা ঠিক ধরতে পারল না। নীরার দিকে কয়েক সেকেন্ড চেয়ে থেকে বোকা বোকা কণ্ঠে বলল, অ্যাবর্শন? কিসের অ্যাবর্শন? কার কথা বলছিস? নীরা কপালের ঘাম মুছল, শুকিয়ে থাকা ঠোঁট জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে বলল, আমার কথা বলছি। নম্রতা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। পর মুহূর্তে উচ্ছ্বাস নিয়ে বলল, অ্যাবর্শন? তার মানে বেবি? ও মাই গড, তুই প্রেগনেন্ট নীরু? আল্লাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমাদের মধ্যে একটা পুচকু আসবে। ও গড, ও গড, আমার তো পার্টি করতে মন চাইছে। পর মুহূর্তেই উচ্ছ্বাসে ভাটা এলো নম্রতার। মাঝপথেই থেমে গেল তার কণ্ঠস্বর, চোখ ভরা বিস্ময় নিয়ে। নীরার মুখের দিকে চেয়ে রইল, কণ্ঠে অবিশ্বাস নিয়ে বলল, অ্যাবর্শন? তুই এইমাত্র অ্যাবর্শনের কথা বললি না? তুই বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছিস নীরু? নীরা অসহায় চোখে তাকালো। নম্রতার হাতটা খপ করে ধরে ফেললে বলল, এটা খুব প্রয়োজন নমু, খুব খুব প্রয়োজন। তুই একটু হেল্প কর না আমায়। আমার কাছে অত টাকা নেই, এই বিষয়ে কিছু জানিও না। আরফান ভাইকে বলে একটু ম্যানেজ করে দে না প্লিজ নমু। নম্রতা কি বলবে বুঝে পেল না। নীরার মতো বুঝদার একটা মেয়ে এমন ফালতু একটা সিদ্ধান্ত নেয় কি করে? নম্রতা রাগ নিয়ে বলল, পাগল তুই? নিজের বাচ্চাকে মেরে ফেলতে চাইছিস? আমি কাউকে অন্যায় হত্যায় সাহায্য করতে পারি না। নীরু, বোঝার চেষ্টা কর। ও তোর বাচ্চা, তোর নিজের বাচ্চা। এই মুহূর্তে বাসায় যাবি তুই। এসব কোন ধরনের পাগলামো বলতো? অন্তু জানে এসব? নীরা অসহায় কণ্ঠে বিড়বিড় করল, অন্তু বা ওর পরিবার কেউ বাচ্চাটাকে চায় না নমু। ওর আশা ঠিক হবে না এমন একটা পরিস্থিতিতে। ওর আসা উচিত নয়। নম্রতা অবাক হয়ে বলল, অন্তু বাচ্চাটা চাইছে না? ও এমনটা বলেছে তোকে? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না। দাঁড়া, আমি ওই ফাজিলটার সাথে কথা বলছি। নম্রতাকে মাঝপথে থামিয়ে দিয়েই উদ্ভ্রান্তের মতো বলল নীরা, না, খবরদার অন্তুকে কিছু বলবি না। অন্তুকে কিছু বলার প্রয়োজন নেই। তুই আমায় হেল্প করবি কিনা বল। হেল্প না করলে সরাসরি বলে দে। এসব নাটকের প্রয়োজন নেই, আমি নিজে নিজেই ম্যানেজ করে নেব। নম্রতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নীরার শুকনো মুখটির দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। নীরার মুখের দিকে চেয়ে থাকতে থাকতেই বুঝতে পারল তার অস্বস্তি লাগছে, মাথা ঝিমঝিম করছে। স্পষ্ট কিছু চিন্তা করা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে বন্ধুদের অভাববোধটা তীক্ষ্ণ ফলার মতোই বুকে গিয়ে বিঁধল নম্রতার। আজ নাদিম রঙ্গন থাকলে এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারত না। নাদিমের মাথায় নিশ্চয়ই কোনো সমাধান থাকতো, অথবা রঙ্গনের কথার ভাঁজে। নম্রতা হতাশ দীর্ঘশ্বাস ফেলল। দূর দূর ভেবেও কোনো সমাধান না পেয়ে দপ করে বসে পড়ল পাশের এক চেয়ারে। নম্রতার আকাশ পাতাল ভাবনার মাঝেই দৌড়ে গিয়ে বার দুয়েক বমি করল নীরা।
দুইবার বমি করেই ফ্যাকাশে হয়ে গেল মুখ, ঘেমে নিয়ে একাকার হয়ে গেল শরীর। দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়ল ফ্লোরে, দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠে বলল, প্লিজ নমু, একটু হেল্প কর প্লিজ। নম্রতার কান্না পেয়ে যাচ্ছে। সে দ্রুত ভাবার চেষ্টা করলো, না, কোনো সুন্দর সমাধান পাওয়া যাচ্ছে না। নম্রতা উঠে দাঁড়ালো, নীরাকে তুলে চেয়ারে বসিয়ে স্থির চেয়ে রইল নীরার মুখে। এত এত দুশ্চিন্তায় শরীরটা ঠান্ডা হয়ে আসছে তার। নম্রতা জোরে জোরে শ্বাস নিল, এদিক ওদিক পায়চারি করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, সম্ভাব্য কোনো সমাধান ভাবার চেষ্টা করলো। এই মুহূর্তে নাদিম রঙ্গনের সাহায্য পাওয়া সম্ভব নয়। সোয়া অস্ট্রেলিয়ায়, তার থেকেও কোনো সাহায্য আশা করা যায় না। নীরার শ্বশুর বাড়িতে কি চলছে তাও নম্রতা জানে না। অন্তুর মনোভাবের ব্যাপারেও স্পষ্ট কোনো ধারণা নেই। সুতরাং হুট করেই অন্তুকে ফোন করা যাবে না। কোনো অপশনই সচল না দেখে হতাশ নিঃশ্বাস পেল নম্রতা। হঠাৎ আরফানের কথা মনে পড়তেই শেষ ভরসা হিসেবে আরফানকেই ফোন লাগালো সে। আরফান ফোন তুলতেই কিছুটা দূরে গিয়ে ফিসফিস করে বলল, আপনি কোথায়? কোথায় আবার? হসপিটালেই আছি। নম্রতা অস্থির কণ্ঠে বলল, হসপিটাল? হ্যাঁ, আমিও হসপিটালেই আছি। আরফান অবাক হয়ে বলল, ভোরবেলাতে তো কথা হলো, হসপিটালে আসবেন বলেননি তো? তখন কি জানতাম যে এমন বিপদে পড়ব? আরফান ব্যস্ত কণ্ঠে বলল, বিপদ মানে? কি হয়েছে? ঠিক আছেন আপনি? কোথায় আছেন এখন? আমি আসছি। উফ ডক্টর, আমার কিছু হয়নি, আমি ঠিকঠাক আছি। সমস্যাটা আসলে নীরাকে নিয়ে, শুধু সমস্যা নয়, ভয়ানক সমস্যা। আরফান এবার শান্ত হলো, স্বভাবসুলভ গাম্ভীর্যের সাথে বলল, ভয়ানক সমস্যাটা কি? নম্রতা প্রায় ফিসফিস করে বলল, নীরা প্রেগনেন্ট। আরফান বিরক্ত হয়ে বলল, এই কথাটা এত ফিসফিস করে বলার কি আছে নম্রতা? নীরা বিবাহিত, বিবাহিত মেয়েরা অন্তঃসত্ত্বা হবে, এটা স্বাভাবিক। এখানে ভয়ানক সমস্যা কিছু তো দেখছি না। নম্রতা অধৈর্য হয়ে বলল, আমার কথাটা ধৈর্য নিয়ে না শুনলে সমস্যাটা বুঝবেন কিভাবে? এত এত ভিজিট নিয়ে রুগী দেখেন, অথচ ধৈর্য বলতে কিছু নেই। এজন্যই আমাদের চিকিৎসা ব্যবস্থার এই অবস্থা। আপনি আবার আমার ভিজিট নিয়ে ফোড়ন কাটছেন? নম্রতা নম্রতা কিছু বলতে গিয়েও থেমে গেল। অতিরিক্ত দুশ্চিন্তায় কথাবার্তা সব গুলিয়ে যাচ্ছে, মেইন পয়েন্ট ঠিক রাখা যাচ্ছে না। নম্রতা সরাসরি প্রসঙ্গ টেনে বলল, নীরা অ্যাবর্শন করতে চাইছে। ওর শরীরের কন্ডিশনও খুব একটা ভালো লাগছে না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না ডক্টর। আরফান অবাক হয়ে বলল, এটা না ওদের ফার্স্ট বেবি? ওদের তো খুশি হওয়া উচিত, তা না হয়ে অ্যাবর্শন করবে কেন? ওর হাজবেন্ড মানে আপনার ফ্রেন্ড কোথায়? অন্তু যে কোথায় আছে আমি নিজেও জানি না। সব গুলিয়ে যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এত প্রশ্ন না করে দ্রুত একটা সমাধান দিন ডক্টর। আমার প্রচন্ড টেনশন হচ্ছে, প্রেশার ফল করছে, জ্বর জ্বর লাগছে। এই টেনশন বেশিক্ষণ চললে নির্ঘাত হার্টফেল টার্টফেল করে ফেলবো ডক্টর। হার্টফেল করার প্রয়োজন নেই। নীরাকে নিয়ে আমার চেম্বারে আসুন, আমি দেখছি। অযথা টেনশন করে অসুস্থ হবেন না তো, খবর আছে। আরফানের চেম্বারে মুখোমুখি চেয়ারে বসে আছে নীরা, চোখ মুখ ফ্যাকাশে, দৃষ্টি অস্থির। আরফান পানির গ্লাসটা এগিয়ে দিয়ে নীরার মুখের দিকে চাইল। খুব সূক্ষ্ম চোখে খেয়াল করল মেয়েটির শরীর কাঁপছে, ভীষণ ভয়ে হাঁসফাঁস করছে। দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় শুকিয়ে গেছে মুখ। আরফান হালকা কেশে বলল, পানি খাবেন? নীরা আরফানের দিকে তাকালো, কাপা হাতে গ্লাসটা নিয়ে চুপ করে বসে রইল। চুমুক দিল না, কম্পনরত ঠোঁটজোড়া চেপে ধরে শূন্য দৃষ্টিতে চেয়ে রইল কোলের উপর রাখা নিস্তেজ হাতে। নম্রতা অধৈর্য চোখে একবার আরফান তো একবার নীরার দিকে তাকাচ্ছে। আরফান বেশ রয়ে শয়ে প্রশ্ন করল, নম্রতা বলছিল তুমি নাকি অ্যাবর্শন করতে চাইছো, সত্যিই চাইছো? নীরা চোখ তুলে তাকালো, পর মুহূর্তেই চোখ নামিয়ে নিয়ে মৃদু মাথা নাড়ল। কিন্তু কেন চাইছো? নীরা উত্তর দিল না। আরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, দেখো নীরা, তুমি যে কাজটা করতে চাইছো তা আইনগত অপরাধ। আমাদের দেশে বহুত অপরাধ হচ্ছে। তুমি আরেকটি অপরাধ করলে দেশের উন্নতিতে আহামরি কোনো সমস্যা হবে না। যা সমস্যা হওয়ার তোমারই হবে। অনেক সময় দেখা যায় অ্যাবর্শনের পর অনেকেই মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। সেকেন্ড টাইম প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন দেখা দেয়। অনেকের অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মারাও যায়। সবার ক্ষেত্রে এমন হয়
তা নয়, কিন্তু ডাক্তার হিসেবে নিজেদের দিকটা ক্লিয়ার রাখা জরুরি। কাজটা যেহেতু অনৈতিক এবং ডাক্তারদেরও রিস্ক নিয়েই করতে হচ্ছে, সেহেতু টাকাও লাগবে প্রচুর, কমপক্ষে 4,000 থেকে 7,000 টাকা। ঘাবড়ে যেও না, এসব ছিল ডাক্তারি কথা। নীরা দ্বিধান্বিত চোখে চেয়ে রইল। আরফান একটু থেমে বলল, ডাক্তারি কথা পাশে রেখে শুভাকাঙ্ক্ষী বা বড় ভাইয়ের মতো কিছু কথা বলি নীরা। আমি জানি না তুমি কেন এমন একটা সিদ্ধান্ত নিচ্ছ, কিন্তু এই সিদ্ধান্তের জন্য তোমাকে আফসোস করতে হতে পারে। এটা তোমার প্রথম প্রেগন্যান্সি। মাতৃগর্ভে নিশ্চিন্ত থাকা প্রাণটির পৃথিবীতে আসার পূর্ণ অধিকার আছে। অনাগত সন্তানটাকে পৃথিবীতে আসার সুযোগ না দিয়ে বাড়ি ফিরে শান্তি পাবে নীরা? আমি নিশ্চয়তা দিতে পারি, আজকে এই ঘটনাটা ঘটে গেলে জীবনের বাকি রাতগুলো তুমি ঘুমোতে পারবে না। আফসোস আর তীব্র অপরাধ বোধে জীবনের কোনো পর্যায়ে শান্তি পাবে না। পার্সোনালি অ্যাবর্শন বিষয়টা আমার পছন্দ নয়, তবুও আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার আগে তোমায় ভাবতে বলবো। তুমি একটু সময় নিয়ে ভাবো নীরা, তোমার হাজবেন্ডের সাথে আলোচনা করো। তাছাড়া তোমার শরীরের কন্ডিশনও সন্তোষজনক মনে হচ্ছে না। এই অবস্থায় অ্যাবর্শন করা সম্ভব নয়। এটুকু বলে থামল আরফান। নম্রতাকে একবার দেখে নিয়ে খুব সাবধানে জিজ্ঞেস করলো, এনিওয়ে, তোমার হাজবেন্ড কি পুরো ব্যাপারটা জানে নীরা? তাকে বলেছ? নীরা অসহায় চোখে তাকালো। আরফান নরম কণ্ঠে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ব্যাপারটা তাকে জানাওনি, কিন্তু জানানো উচিত। বাচ্চাটা তোমার একার নয়, বাচ্চাটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাবা মা দুজনেরই সমান। তুমি কি কোনো সমস্যায় পড়েছ নীরা? সমস্যাটা খুলে বলো। আমাকে বলতে সমস্যা হলে অ্যাটলিস্ট নম্রতাকে বলো। নীরা ভয়াত্মক চোখে তাকালো। ক্ষণিকের মাঝেই টলমল করে উঠল চোখ। পাতলা ঠোঁট দুটো ভেঙে এলো কান্নায়। হঠাৎই দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। অস্পষ্ট কণ্ঠে আওড়াতে লাগলো, আমি আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চাই না ভাইয়া, চাই না। ও বেঁচে থাকুক, অনেক বছর বেঁচে থাকুক। নম্রতা উঠে গিয়ে দুই হাতের আগলে নিল তাকে। মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত করার চেষ্টা করল। আরফান তাকে সামলে নেওয়ার সুযোগ দিয়ে চুপচাপ বসে রইল। নীরার হাত পা ক্রমাগত কাঁপছে। নীরা যে ভাবনা চিন্তা না করে মানসিক চাপের মুখে হঠাৎই এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তা বেশ বুঝতে পারছে আরফান। নীরা কিছুটা শান্ত হতেই বলল, তাহলে অ্যাবর্শনের কথা ভাবছ কেন? নীরা উদ্ভ্রান্তের মতো চাইল। রুদ্ধ কণ্ঠে বলল, আমার সবকিছু এলোমেলো লাগছে ভাইয়া। রোজ রোজ অন্তুর মুখে বাচ্চা নিয়ে অসন্তোষ, সাংসারিক টানাপোড়ন, দুশ্চিন্তা, শাশুড়ি মায়ের বিতৃষ্ণা, এসব দেখে দেখে মনে হচ্ছিল অ্যাবর্শন ছাড়া উপায় নেই। আমার মাথা কাজ করছিল না। আমি স্পষ্ট কিছু ভাবতে পারছিলাম না। এমন একটা পরিস্থিতিতে কনসেপ্ট করেছি শুনলে কেউ খুশি হবে না ভাইয়া। অন্তু হয়তো রাগারাগি করবে, বড় ধরনের ঝামেলা হবে। হঠাৎ মনে হলো বাচ্চাটাকে এই ঝামেলার সংসারে আনা উচিত হবে না। সবাই নিশ্চয়ই তার সাথে। বারবার মনে হচ্ছিল ওর ভবিষ্যৎ কি হবে, কিভাবে কি হবে। আমি কিছু বুঝতে পারছিলাম না। আরফান শান্ত চোখে চেয়ে রইল। নীরার এলোমেলো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনল। দীর্ঘশ্বাস ফেলে বলল, সবকিছু এত নেগেটিভ ভাবে ভাবছো কেন নীরা? এত প্রেশারই বা কেন নিচ্ছ? প্রেশার নেওয়ার জন্য অন্তু আছে, ট্রাস্ট মি। এই অসাধারণ খবরটা শুনলে বিন্দুমাত্র রাগ করবে না অন্তু। আমি নিজে একজন পুরুষ মানুষ, পুরুষ মানুষের দৃষ্টিকোণ থেকে বলছি, বাবা হওয়ার মতো আনন্দের খবর আর কিছুতেই হতে পারে না। অন্তুকে এত বড় সারপ্রাইজ থেকে বঞ্চিত করো না। তাকে বাবা হওয়ার অনুভূতিটা অনুভব করতে দাও। আর ঝামেলাটা কি আছে? কোনো ঝামেলাই কি সারা জীবন থাকে? আর্থিক টানাপোড়েনে আজ আছো, কাল থাকবে না। কিন্তু সেই ব্যাপারটাকে কেন্দ্র করে বাচ্চাটাকে হারিয়ে ফেললে তাকে আর ফিরে পাওয়া যাবে না। সাংসারিক চিন্তা ছেড়ে শুধু বাচ্চাটার কথা ভাবো। মা হওয়ার অদ্ভুত সুন্দর অনুভূতিটা উপভোগ করো। যে তোমার মাঝে আছে তার কাছে এখন থেকেই তুমি সুপার ওম্যান। সে এই ভেবে নিশ্চিন্ত যে তার মা তাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে। তার মা কি তার বিশ্বাসটা ধরে রাখবে না? ওর জন্য এসব ছোটখাটো প্রতিকূলতা পেরিয়ে আসতে পারবে না? এসব অযৌক্তিক চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো নীরা। এমন পাগলামো সিদ্ধান্ত তোমায় শোভা পায় না। নীরা আচ্ছন্নের মতো কাঁদতে লাগলো। দুশ্চিন্তার ঘোরে এমন একটা বিশ্রী সিদ্ধান্ত নেওয়ার অপরাধ বোধ পিষ্ট হয়ে যাচ্ছে মন।
সেই বা কি করবে? বারবার মুড সুইং হচ্ছিল। শারীরিক দুর্বলতা আর এত এত দুশ্চিন্তা, স্পষ্ট কোনো ভাবনা আসছিল না। সরি বাবু, মা সরি। হঠাৎ করেই অন্তুর ব্যাপারটা মাথায় এলো নীরার। আরফানের কথাটা যদি সত্যি হয় তবে নিশ্চয়ই অ্যাবর্শনের কথাটা শুনলে ভয়ানক রেগে যাবে অন্তু। নীরাকে একদম খুন করে ফেলবে সে। নীরা আবারও কান্না পেয়ে যাচ্ছে। প্রচণ্ড অপরাধ বোধ আর ভয়ে চারপাশটা কেমন অসহায় লাগছে।